মন্দ যদি ৩৪, ভালোর সংখ্যা ৫৭। গত শুক্রবার আমি বাগবাজারে মায়ের বাড়ি উদ্বোধনে গেছিলাম। সেখানে বুক স্টলে, যেখানে বই ধূপকাঠি টাটি বিক্রি হয়, সেখানে আমার বাবার এক ছাত্র চাকরি করে। তা অনেক বছরের পরিচয়, তো আমার বন্ধু না হলেও এখন বন্ধুর মতো হয়ে গেছে। তা আমাকে জিজ্ঞেস করলো যে, পল, তুমি কেমন আছো? আমি বললাম, একদম ভালো নেই, খুব কষ্টে আছি। বলল, কেন? আমি বললাম, আমার দাড়ি না সব পেকে গেছে। ও তখন বলল, হেসে আর কি, যে তোমার দাড়ি পেকে গেছে বলে তুমি এরকম বলছো, আর আমার মাথার দিকে চেয়ে দেখো, কয়েকটা মাত্র চুল আছে। আমি সত্যিই দেখলাম ওর টাক পড়ে গেছে। আর তোমার মাথায় তো একদম পুরো ঘন চুল। আর আমাকে জিজ্ঞাসাও করে অনেকে যে, এখনো তোমায় হেয়ার ডাই করতে হয়নি? তো এরকম প্রশ্নের এতে পড়তে আর কি হয়। তা এর মধ্যে আবার এই জন্মদিন এসে গেল। তা জন্মদিন মানেই হচ্ছে বয়োবৃদ্ধি, আর আমরা সবাই ইয়াং থাকতে চাই। তা আমি দেখলাম যে, দেখি না, সুকুমার রায় তো বলে গেছে কাক্যেশ্বর কুচকুচের কথা। তাই আমি ৪১ নম্বর গেছো বাজারে গেছিলাম, যে কাক্যেশ্বরের কাছে গিয়ে বাড়তি কমতি করে যদি বয়সটা একটু কমিয়ে আনা যায়। আমরা তো সবাই ইয়াং থাকতে চাই। সেখানে শুধু কাক্যেশ্বর ছিল না, সব রকম কাকই প্রায় ছিল। পাতিকাক, দ্বারকাক, ভূষণ্ডির কাক, সেও ছিল। তা সেই কাক্যেশ্বরকে বলাতে সে এমন রেগে গেল, আমাকে একেবারে সবাই মিলে তাড়া করলো। কোনো রকমে বেঁচে ফিরেছি কাকের ঠোক্করের হাত থেকে। কেন? ওরা বলছে যে, তোমরা সব গাছপালা কেটে আমাদেরকে বসবাস করার জায়গা দিচ্ছ না, আর আমরা বলে দেব যে কি করে বয়স কমাবে। আমি বুঝলাম যে না, সুকুমার রায় বলে গেছিল, তখনকার পরিস্থিতি আলাদা ছিল। কিন্তু এখন কাক্যেশ্বরের কাছে গিয়ে লাভ নেই। তাই আমি আমার একটু শিক্ষা দীক্ষা বা অভিজ্ঞতা একটু শেয়ার করি, যে বয়স কি করে কম রাখা যায়, বা ইয়াং এজ কি করে এনজয় করা যায়, মিডিল এজেও বা ওল্ড এজেও অনেকটা। আমাদের চেহারা মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভোগের চেহারা, একটা হচ্ছে ত্যাগের চেহারা। এখন কোনটাকে ভোগ, কোনটাকে ত্যাগ, সেটা ডিস্টিংগুইশ, পার্থক্য করব কি করে? কোনটাকে আমি ভোগ বলবো, কোনটাকে আমি ত্যাগ বলবো? সে বিষয়ে আসার আগে আমি একটু বিজ্ঞানের প্রসঙ্গে ঢুকি। আমি তো একটু আধটু ওই প্রাথমিক স্বাস্থ্য নিয়ে করি, তো একটু আধটু। আসলে প্রাথমিক স্বাস্থ্য আর স্বাস্থ্য পরিষেবা, এই দুয়ের পার্থক্য কি ৯৯% মানুষ জানেও না, বোঝেও না। স্বাস্থ্য নিয়ে কথা বললেই ভাবে সবই বোধহয় ডাক্তারবাবু জানে, আমার ডাক্তার সব জানে। এরকম সব হাস্যকর ঘটনা আর কি আছে। যে প্রাথমিক স্বাস্থ্য আর স্বাস্থ্য পরিষেবার তফাৎ কি, অনেক বই মুখস্থ করা তাত্ত্বিক মানুষও জানে না। তা আমি ওই প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে রিসার্চ পেপার করার সময় আমার খুব সৌভাগ্য, একজন স্পোর্টস মেডিসিনের ডাক্তার ডক্টর কল্যাণ মুখার্জির সঙ্গে যোগাযোগ হয়েছিল। তা ডাক্তারবাবু কল্যাণ মুখার্জি, উনি সৌরভ গাঙ্গুলির ডাক্তার ছিলেন, যেমন অনিল যোশী, সচিন তেন্ডুলকরের ডাক্তার ছিলেন, এবং লিয়েন্ডার পেজও ছিল। তবে লিয়েন্ডার তো বেশিরভাগ বিদেশে থাকতো। আর আমি সত্যি কথা লিয়েন্ডারের কাছ থেকে ভীষণ উপকৃত, যে মিডিল এজে কী করে ইয়াং এজ এনজয় করতে হয়। লিয়েন্ডারের কাছ থেকে আমি সত্যি ওর যে শিডিউল আর কি, ট্রেনিং শিডিউল, সেটা ফলো করে আমি সত্যি ভীষণ উপকৃত হয়েছি। সেটা যারা আমাকে রিয়েল লাইফে চেনে, আমাকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারে। কারণ আমার তো ফোন খুব সস্তার, স্যামসাংয়ের,
এখানে তো অত ভালো ছবি আসে না, তা যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তা কথাটা হচ্ছে যেটা, তা আমাকে ডাক্তারবাবু অনেক কিছু তো শিখিয়েছে, যে জেনেছি। একটা বই দিয়েছিলেন, প্রিন্সিপাল অফ স্পোর্টস সায়েন্সেস। তা সেই বিষয়ে তো এখন যারা জানে না তাদের জন্য বলছি, স্পোর্টস মেডিসিন আর জেনারেল মেডিসিনের বিরাট তফাৎ। যেমন ওই প্রাথমিক স্বাস্থ্য আর স্বাস্থ্য পরিষেবার বিরাট তফাৎ। অনেক জেনারেল মেডিসিনের ডক্টরও স্পোর্টস মেডিসিন সম্পর্কে একদম অজ্ঞ। সেগুলো অনেক ঘটনা আছে, সেটা তো এই ছোট্ট ভিডিওতে তো বলা সম্ভব নয়, আর আপনারা কেউ শুনবেনও না। আমি যেটা বলছি, আমাদের বিজ্ঞানের ভাষায় আমরা অনেকগুলো বয়স ক্যারি করি। বার্থ এজ দিয়ে কারো কখনো বয়স, প্রপার এজ কাউন্ট করা যায় না। মেটাবলিক এজ, মেন্টাল এজ, বিভিন্ন সব ভাগ আছে। একটা 25 বছরের ছেলে, তার হার্ট অ্যাটাক হলো, মেয়ের ক্যান্সার হলো, আবার যে 80 বছর সে দৌড়াচ্ছে, প্রায় আমরা এসব ঘটনা দেখতে। কেন হলো? তার বয়সটা, বার্থ এজটা 25, কিন্তু তার মেটাবলিক এজটা 50 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এরকম প্রচুর কেস আছে। তা এখন যেটা মূল বিষয়, স্পোর্টস সায়েন্স যেটা বলে যে তুমি তোমার মানে শৈশব আর কৈশোর পেরিয়ে গেলে যৌবন তুমি কতটা স্থায়ী রাখতে পারবে, সেটা ডিপেন্ড করে জেনেটিক ফ্যাক্টর আর তোমার লাইফস্টাইলের উপর। হ্যাঁ, এবং আমাদের যেটা স্পোর্টস সায়েন্স বলে, ইউ আর অ্যাজ ইয়াং অ্যাজ ইউর স্পাইন। স্পাইন মানে মেরুদণ্ড। এই স্পাইন আর কি, আমি তো এখানে দেখাতে পারবো না, কারণ আমার ছবি তুলে দেওয়ার কেউ নেই, না হলে আমি আর্চ করে দেখাতাম। এই স্পাইন মানে মেরুদণ্ড, এই স্পাইন যত ফ্লেক্সিবল হবে, মানে এই বেন্ট যত করতে পারবে, তার যৌবন তত বেশি স্থায়ী হবে স্পোর্টস সায়েন্সের দিক থেকে। সেই কারণে হয় কি, দেখা যায় আমরা 80 বছরের মানুষ দৌড়াচ্ছে, বা চুল হেয়ার ডাই করতে হচ্ছে না। হ্যাঁ, বছর আবার 25 বছরের একটা ছেলে মেয়েকে হেয়ার ডাই করে ঘুরে বেড়াতে হচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে। তা স্পোর্টস সায়েন্সে এগুলো আরও অনেক কিছু আছে, সেগুলো তো ডিটেলসে বললে হবে না। আমাদের একটা মেডিকেল সায়েন্স একটা সাবজেক্ট আছে, অ্যানথ্রোপোম্যাক্সিমোলজি। একজন মানুষের শারীরিক সক্ষমতা যে কত দূর যেতে পারে, সেটা সবার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। এই নিয়ে আছে, যদি কোনোদিন সুযোগ পাই পরে আর কি এগুলো বলবো। তা আমি যেটা প্রথমে বললাম, ভোগের চেহারা, ত্যাগের চেহারা। এখন মুশকিল হচ্ছে কোনটাকে ভোগ বলবো, কোনটাকে ত্যাগ বলবো। আমি আমার এক্সপেরিয়েন্সে, আমার শিক্ষা দীক্ষায় আমি যে দুটোকে আর কি ভোগ বলে মনে করি, সেটা হচ্ছে সেক্স, এস, দুটোই এস, আর একটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, যাদের ভোগের চেহারা দেখবেন একটু বয়স হলেই হয় কি, ওই বট গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকে, এই যে চামড়া টামড়াগুলো সব ঝুলে যায়, একটু আপনারা দেখেই বোঝা যায় এই মানুষটা আর কি ভোগী। আর ত্যাগের চেহারা কি হবে, ওটা হচ্ছে টান টান থাকে। বিশেষ করে দেখতে পাবেন যারা সত্যিকারের সন্ন্যাসী। আর স্বামী বিবেকানন্দের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন উনি মানে বিদেশে বক্তৃতা করছেন, সেই যে তেজোদ্দীপ্ত চেহারা, এই যে গ্ল্যামার, এই গ্ল্যামার কিন্তু ওই ক্রিম মেখে কোনো স্টেরয়েড ইঞ্জেকশন নিয়ে হয় না, এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তির গ্ল্যামার। ওই জন্য যত আর কি সংযমী হবেন, যত উচ্ছৃঙ্খল জীবন মানে বাদ দিয়ে সুশৃঙ্খল জীবনে আসবেন, তত আপনার এজকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এজ তো আমরা স্টপ করে দিতে পারি না, এজিংকে আমরা স্লো ডাউন করে দিতে পারি। এবার সেক্স আর স্ট্রেস আমি ওই যে প্রথমে শুরু করলাম, মন্দ যদি 43, ভালোর সংখ্যা 57, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এর সঙ্গে আরেকটা কথা বলি, বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন বলেছিলেন, দ্য নেগেটিভ মাইন্ডেড পিপল অলওয়েজ ফাইন্ড প্রবলেম ইন সলিউশন অলসো। মানে যেখানে সমাধান আছে, যারা নেতিবাচক মনের মানুষ, তারা আর কি সেখানেও সমস্যা খুঁজে বেড়ায়। এই পরশু দিনকে নববর্ষ গেল, তো অনেকে পোস্ট দিয়েছে ওই মুর্শিদাবাদের গন্ডগোল নিয়ে, এদেরও নববর্ষ ছিল।
এইভাবে মানে এদের স্বভাবই হচ্ছে মানে নববর্ষের দিনও একটা নেতিবাচক পোস্ট করতে হবে। এরা নেতিবাচকতা ছাড়া থাকতে পারে না, এবং তার ফলে হয় কি, এরা নিজেরাই মানে ব্যক্তিগত জীবনে স্ট্রেস তো আছেই, সামাজিক স্ট্রেসগুলোকেও এরা নিজের মধ্যে ইনকর্পোরেট করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে, সেটা স্বাস্থ্যের দিক দিয়ে হোক, ব্যক্তিগত জীবনে হোক। এবারে এইটা হচ্ছে কি, ধরুন দুর্গা পুজো হচ্ছে, তা দুর্গা পুজো তাহলে তো কোনো উৎসবই করা যাবে না। আপনি যদি হসপিটালে যান, আপনি যদি নার্সিং হোমে যান, বলে দেখো এদেরও দুর্গা পুজো ছিল, আমার বাবা ছোটবেলায় মারা গেছিল, আমার আর কি তখন মানে দুর্গা পুজোর আগে মহালয়ার দিন শ্রাদ্ধ হয়েছিল, সে বছর দুর্গা পুজো আমার কাছে একটা বিভীষিকাময় ছিল। আমার মায়ের সেই সিঁদুর মোছার শরীর আমি প্রথম দেখলাম, মানে ওই বয়সে তখন ওইটা মানে মেনে নিতে আমার ভীষণ কষ্ট। তাই কি দুর্গাপুজো আমি বলবো বন্ধ করে দিতে? তাহলে তো সবই বন্ধ করে দিতে হয়, সমাজে কোনো না কোনো ঘটনা ঘটবেই। কিন্তু এই নেতিবাচক মনের মানুষরা এরা কখনো ভালো জিনিস দেখবে না। এই যে রবীন্দ্রনাথ, মন্দ যদি 43, ভালোর সংখ্যা 57, এরা করবে কি, নিজেদের স্ট্রেস নিজেরাই ডেকে আনে, আর এর ফলে হয় কি, নিজেরাই নিজের স্বাস্থ্য মনের ক্ষতি করে। আর এই সাপ্রেশন অফ স্ট্রেস করে কি, বেশিরভাগই ওই কার্ডিয়াক অথবা সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট হয়, আর নানান প্রবলেম তো আছে। এবারে এজিং কেয়ার কি আপনি যদি কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে এই ভোগের যে জীবন, যেটাকে মানে নর্মাল যেটাকে আমরা ভোগেরে বলি, তাহলে আপনাকে ওটা কাটাতে হবে, মানে তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ওই ওই বহুজাতিক সংস্থার মিথ্যা বিজ্ঞাপনের ওই ক্রিম মেখে আপনার চামড়া থাকবে না, টান টান থাকবে না, ওই কুচকে যাবে, চুল পেকে যাবে। আর তারপরে তো সাহেব ডাক্তারদের খপ্পরে পড়ে সে এমন ফল খায়, ফলে হচ্ছে এক্সেস ভিটামিন, তো অত ভিটামিন তো শরীরে লাগে না, ওই জন্য আরও দ্রুত চুল পেকে যায়, আরও দ্রুত চামড়া কুচকে যায়। ডক্টর কল্যাণ মুখার্জি আমাকে বলেছিলেন যে এরপর হয়তো এমন একটা দিন আসবে যখন হয় কি, কোনো বাচ্চা জন্ম নিলে তখন তার জিনোম সিকোয়েন্সিং হবে। এমনি অনেকে যারা সংস্কারগ্রস্ত মানুষ ওই যে কুষ্টি বিচার করে, তখন হয়তো কোনো একটা শিশু যখন জন্ম নেবে, সেটা তার আর কি ডিএনএ অ্যানালাইসিস হবে। ডিএনএ অ্যানালিসিস করলে সেই মানুষটার মানে কবে কি হওয়ার একটা আর কি মোটামুটি একটা জায়গা আর কি পাওয়া যায়। এবং সায়েন্স আর ফিলোসফি মানে আমি আধ্যাত্মিকতা বলছি, সেটা কিন্তু মানে অনুভূতির যে জগৎ, সেই বিষয়টা তো বিজ্ঞানের নিয়মে তো প্রমাণ করা সম্ভব নয়। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব বলছে আমি ঈশ্বরকে দেখেছি, এখন এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? এটা তো প্রমাণ করা সম্ভব নয়। যখন কোনো তেজোদ্দীপ্ত কোনো সন্ন্যাসী দেখবেন, সন্ন্যাসীদেরও কিন্তু সবাই কিন্তু সন্ন্যাসী নয়, গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় না, সংসারেও প্রচুর সন্ন্যাসী আছে যারা খাঁটি ঈশ্বর দর্শন করেছে, ঈশ্বর লাভ করেছে, তাদের চেহারা দেখবেন একেবারে জল জল করছে। সে এখন যিনি বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ, 95 ইয়ার্স, তার চেহারা দেখবেন। আমি আর কি আমার পরিচিতদের মজা করে বলি যে দেখো, ইন্দ্রিয় আর ঈশ্বর, ওই ভোগ ত্যাগ বলে কিছু নেই। ইন্দ্রিয় যদি তুমি সংযম করে না ভোগ করতে পারো, তাহলে তোমাকে তার খেসারত দিতেই হবে। তোমার ব্যাংকে কোটি কোটি টাকা থেকেও কিচ্ছু হবে না, ভোগ কিচ্ছু করতে পারবে না, কাজ কলা। কিন্তু ঈশ্বরকে যদি ভোগ করতে পারো, ঈশ্বরকে যদি ভোগ করতে পারো না, সব কিছু পাবে। হ্যাঁ, ওই মানে যে মানে ডেকে আনা স্ট্রেস, মানে আমার নিজের শোয়ার জায়গা নেই, আমি আবার ডেকে আনছি যে সামাজিক কি হচ্ছে, টিভি চ্যানেলে নিউজ চ্যানেলে কি দেখাচ্ছে, ওই নিয়ে পড়ে আছে। জীবনে কোনোদিন রাজনীতি করবে না, সারাদিন রাজনীতিবিদদের নিয়ে পড়ে আছে। মানে পিকুলিয়ার মানুষের চরিত্র। আবার বলে আমার এই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথা। আর ব্যথা তো তুমিই ডেকে আনছো বস, তা তুমি নিজেকে নিজে কন্ট্রোল করো, তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও। এদিকে তো বক্তৃতা মারো হাজারটা, আর বই পড়া বিদ্যা দিয়ে কার্যকালে প্রয়োগ না করতে পারলে তার কোনো মূল্য নেই। তুমি কার্যকালে কতটা প্রয়োগ করতে পারছো, সেটাই হচ্ছে তোমার আসল পরিচয়। ওই জন্য আমি নববর্ষে লিখেছিলাম এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। অনেকে বলেছে আপনি তো কিছু বলেননি বা তুমি তো কিছু বলনি, সেই জন্য আমি এটা বললাম যে আমি নিজে কি করছি, আমার হেলথ কেমন আছে, আমার হেলথ স্টেটাস কি, আমি নিজে প্র্যাকটিক্যাল কি পেয়েছি, কোথায় আমি ছিলাম, আজ আমি কোথায় আছি। এটা না
নিজে না অ্যাচিভ করে অন্যকে জ্ঞান দিলে ওই ডাক্তারদের মতো হবে।